हाय स्टूडेंट्स, वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग भिडियो ऑन माय यूट्यूब चैनल। आज আমি তোমাদের সলভ করে দেখাবো উচ্চ মাধ্যমিক 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের পেজ নাম্বার 26 এর গ্রামার এবং আনসিন পোর্শনটা। এই 26 পাতার এমসিকিউ এবং এসএকিউ আমি ইতিমধ্যেই সলভ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে এইচএস 2024 এবিটিএ টেস্ট পেপারের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকেও তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। পাশাপাশি জানিয়ে রাখি, শুধু এই পেজ বলে নয়, তোমাদের 2024 এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের প্রতিটা পেজের এমসিকিউ, এসএকিউ, গ্রামার এবং আনসিনের কোয়েশ্চেন অ্যান্সার সলভের ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো আজকে আমরা এই পেজের গ্রামার সেকশনটা করব, যেটা হচ্ছে 28 পাতা থেকে আছে। ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো একেরটা প্রথমটা কি বলেছে, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। আমি বেশ সাহসী হয়ে উঠছিলাম, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু এটা ছিল একটা নিরাপদ মন্তব্য বা বক্তব্য। মেক ইট এ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল করতে বলেছে, আমরা পার্টিসিপেল ইউজ করে এটাকে সিম্পল করব। দেখো কি অ্যান্সার হবে, আগে শেষের অংশটা লিখে নেবো। ইট ওয়াজ এ সেফ রিমার্ক। এটা ছিল একটা নিরাপদ মন্তব্য অব মাই বিকামিং ডেয়ারিং, আমার সাহসী হবার, মানে আমি যে সাহসী হয়েছিলাম তার জন্যই এটা ছিল একটা কিন্তু নিরাপদ মন্তব্য। নেক্সট চলে এসো তারপরেরটা, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। তার উত্তর আমাকে ভরিয়ে তুলেছিল অদ্ভুত এক শক্তি এবং উদ্দীপনায়। এখানে দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা প্রথম অংশটা খুব ভালো করে দেখব। হিজ অ্যান্সার ফিল্ড মি, তার উত্তর আমাকে ভরিয়ে তুলেছিল। তাই মিটা প্রথমে আমরা সাবজেক্ট করে দেবো, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো আই, টেন্সটা অনুযায়ী আমরা ওয়াজ বসিয়েছি, পাস্ট টেন্সে আছে, তাহলে কি হয়ে যাবে, আই ওয়াজ ফিল্ড উইথ, আমি ভরে উঠেছিলাম কিসে, উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, এক অদ্ভুত শক্তি এবং উদ্দীপনায়। আর তারপরে শুরুতে যেটা ছিল সেটা লিখে দেবো বাই হিজ অ্যান্সার, তার উত্তরের দ্বারা। নেক্সট চলে আসো তিনেরটা, দ্য ওমেন সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর। মহিলাটি জিজ্ঞাসা করেছিল তুমি কেন এই কাজটা করেছিলে, বা তোমার এই কাজটা করার প্রয়োজন বা দরকার কী ছিল। রিরাইট ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাই দ্য ওম্যান সেডটাকে আমরা করে দেবো কি, দ্য ওম্যান আস্কড। তারপরে দেখো রিপোর্টিং স্পিচটা WH ওয়ার্ড দিয়েই শুরু হয়েছে, সেটাই লিখে দিয়েছি হোয়াট। ইউটা চেঞ্জ হয়ে যাবে হি, আর দুদিকেই যেহেতু পাস্ট টেন্স আছে, এখানে ডিড আছে, ওদিকেও সেট ছিল, তাই ওটা আমরা পাস্ট পারফেক্ট করে দেবো। হ্যাড ওয়ান্টেড করে দিয়েছি বলে বাকি যেটা লেখা ছিল টু ডু দ্যাট ফর, সেরকম তারা লিখে দেবো। তাহলে উত্তর হলো দ্য ওম্যান আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্যাট ফর। চারেরটায় চলে এসো তারপরে, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন রাজা এগিয়ে গেলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। তখন সন্ন্যাসী কী করছিল, তার কুড়ে ঘরের সামনে সে হচ্ছে মাটি খুঁড়ছিল। বলেছে স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস, এটাকে ভাঙতে হবে দুটো সরল বাক্যে। তো আমি প্রথমে কী লিখেছি, দেখো বাক্যের যে শেষের অংশটা ছিল আগে সেটা লিখে নিয়েছি। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, সন্ন্যাসী তার কুড়ে ঘরের সামনে বসে হচ্ছে মাটি খুঁড়ছিল। ফুল স্টপ দিয়েছি, একটা বাক্য হলো। আর তারপরে প্রথম বাক্য থেকে লিখেছি দেখো দ্য জার অ্যাপ্রোচ দেন, তখন রাজা সেখানে প্রবেশ করেছিল বা এগিয়ে গেছিল। ওই হোয়েনটা ওখানে বাদ চলে গেল, এখানে একটা দেন আমি লাস্টে অ্যাড করেছি। এরপরে চারেরটায় চলে এসো, কি বলেছে দেখো, চারেরটা হলো এবার পাঁচেরটা, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। গুনগুন করা পতঙ্গেরা তার কি বিশ্রামকে বিরক্ত করছে না। এখানে ডিস্টার্ব, যে বিরক্ত, এটাকে কি বলেছে, রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিস্টার্ব। এই বিরক্ত যেটা নাউন ফর্মে আছে এর অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের ইউজ করতে হবে, যেটা হয়ে যাবে কি ডিস্টার্বড। তো আমি দেখো এটাকে প্যাসিভ ভয়েস করে নিয়েছি, লিখতে সুবিধা হবে বলে। কি করে নিয়েছি দেখো, হি ইজ নট ডিস্টার্বড, সে বিরক্ত হচ্ছে না, ইন ইজ রেস্ট, তার বিশ্রামে, বাই দ্য হামিং ইনসেক্টস, এই গুনগুন করা বা গুঞ্জনরত পতঙ্গেদের দ্বারা। তাহলে ডিস্টার্বডটা হয়ে গেল ডিস্টার্বড অ্যাডজেক্টিভ ফর্ম। লাস্টেরটা চলে এসো ছয়েরটা, হোয়াট এ বার্ডেন টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার। কি না বোঝা একটা বিয়ের বয়সী বা বড় মেয়ের বাবা হওয়া। দেখো এক্সক্লেমেশন সাইন আছে, তো এটাকে বলেছে এক্সক্লেমেটারি ওয়ার্ড আছে, এই সেন্টেন্সে আছে, আমাদের হচ্ছে অ্যাজাটিভ সেন্টেন্সে করতে হবে। আমরা জানি এক্সক্লেমেটারি থেকে অ্যাজাটিভ করলেই ওই যে হোয়াট আছে ওটা তো উঠে যায় বলে, তার সাথে একটা ভেরি বা গ্রেট যোগ করা হয়, সেটাই লিখে দিয়েছি। কি উত্তর হবে, ইট ইজ এ গ্রেট বার্ডেন, এটা হচ্ছে একটা মহান বড় বোঝা, টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার, একটা বড় বা বয়সী মেয়ের, বিয়ের বয়সী মেয়ের বাবা হওয়া। তো এখানে আমাদের 6টা যে ডু অ্যাজ ডিরেক্টেড গ্রামার পোর্শনটা ছিল সেটা শেষ হলো। এরপরে আমরা চলে আসবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড অর প্রিপোজিশন। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি শূন্যস্থান পূরণ করে দিয়েছি, তবু অ্যান্সারগুলো একবার বলে দিচ্ছি, শুনে নাও। প্রথমেই হবে দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস,
দ্বিতীয়টা হবে ফ্রম, তাহলে তার মুখ থেকে জল টোপে পড়ছিল। দ্য বয় লুকড অ্যাট হার, ছেলেটি তার দিকে দেখলো। 3 নম্বরটা হবে অ্যাট। দেয়ার ওয়াজ এ লং পজ, সেখানে দীর্ঘ সময়ের জন্য একটা বিরতি ছিল। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, তারপর যখন সে তার মুখটাকে মুছে নিল। অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু, 4 নম্বরটা হবে টু, এবং সে জানতো না এরপর কী করতে হবে। ড্রাইড ইট এগেন, সে আবার মুখটাকে মুছলো। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, ছেলেটা এবার ঘুরে এদিক ওদিক দেখলো। 5 নম্বরটা হবে অ্যারাউন্ড। ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, সে ভাবলো এরপরে কী হবে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলাই ছিল। হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, লাস্টেরটা হবে ফর, সে চাইলেই হল ঘরের মধ্যে দিয়ে একটা জোরে দৌড় লাগাতে পারত। তাহলে প্রথমটা দা, দ্বিতীয়টা ফ্রম, তৃতীয়টা অ্যাট, 4 হচ্ছে টু, 5th হচ্ছে অ্যারাউন্ড, আর লাস্টেরটা 6th হচ্ছে ফর। এরপরে দেখো সিয়ের দাগে চলে এসো। আমাদের একটা এরর কারেকশান থাকে, যেটা এরর সেটাকে কারেক্ট করে নিচের 3টে অপশান থেকে একটা সঠিকটা লিখতে হয়। কি দিয়েছে, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু রাজা তাকে কোদালটা দিল না। অ্যান্ড কন্টিনিউইং টু ডিগ, তিনি খনন কার্য চালিয়ে গেলেন। এই যে কন্টিনিউইং, এটা হবে না। কোনটা সঠিক উত্তর হবে দেখো, নিচের অপশানে আমি আন্ডারলাইন করে দিয়েছি, ওটা হবে কন্টিনিউড টু ডিগ, তিনি খনন কার্য চালিয়ে গেলেন। তো এখানে আমাদের গ্রামার পোর্শনের যে 10 মার্কস ছিল, 6টা ডু অ্যাজ ডিরেক্টেড, 6টা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন যেটা হাফ মার্কস করে 3 আছে 9, আর একটা এরর কারেকশান 10 নাম্বার কমপ্লিট হলো। এরপর তোমরা 5এর দাগে চলে এসো আনসিন প্যাসেজে। কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটা পড়তে বলা হয়েছে। অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং যা যা প্রশ্ন নিচে তারপরে করা হয়েছে সেটা উত্তর দিতে হবে। তো চলো আনসিন প্যাসেজটা আমি তোমাদের একবার পড়ে দিই। স্বামী বিবেকানন্দ আর্গিউড দ্যাট, স্বামী বিবেকানন্দ যুক্তি দিয়েছিলেন, মেন অ্যান্ড ওমেন আর নট অ্যাট অডস উইথ ইচ আদার, মহিলা এবং পুরুষ মানে নারী এবং পুরুষ এদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য বা ভেদাভেদ নেই। নাইদার মেল নর ফিমেল ইজ সুপেরিয়র, সে পুরুষই হোক বা নারী হোক কেউ সুপেরিয়র নয়, মানে একে অপরের থেকে সেরা বা উৎকৃষ্ট কেউ নয়। টু ডিসক্রাইব ওমেন অ্যাজ ইনফেরিয়ার, যদি মেয়েদেরকে ইনফেরিয়ার মানে নিকৃষ্ট বা নিচু দেখানো হয়, বিকজ দে আর আনএবল টু কোপ উইথ দ্য ফিজিক্যাল স্ট্রেংথ অফ মেন, যেহেতু তাদের একটা পুরুষের মতো শারীরিক শক্তি নেই বা ক্ষমতা নেই, ইজ টু ইউজ এ ফলস স্ট্যান্ডার্ড টু জাজ দেয়ার পোটেন্সিয়াল, তাহলে তাদের যে যোগ্যতা সেটাকে আমরা কি করব, সেটাকে ফলস স্ট্যান্ডার্ড, আমরা একটা ভুল বা মিথ্যেভাবে কিন্তু বিচার করব। হি সাজেস্টেড, তিনি এটা মতামত দিয়েছিলেন। ইনস্টিড অফ হার্পিং অন ইকুয়ালিটি অফ সেক্সেস, তাই এই যে লিঙ্গর ওপরে যে সমতা সেটার ওপর পরিবর্তে কথা না বলে, হি ইন্ট্রোডিউস দ্য আর্গুমেন্ট, তিনি কি প্রচলন করেছিলেন, তিনি এই যে যুক্তি বা তর্ক দিয়েছিলেন, দ্য পারফেক্ট ব্যালেন্স অ্যান্ড হারমোনি ইন নেচার, প্রকৃতির মধ্যে এই যে সঠিক ভারসাম্য এবং সম্প্রীতি আছে সেটার কথা বলেছিলেন। টু প্রুভ দ্যাট লিভিং বিইংস আর কাস্ট ইন ভ্যারিড মোল্ডস, তিনি বলেছিলেন জীবিত মানুষেরা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা ছাঁচে তৈরি, ভ্যারিড মোল্ডস, মোল্ডস মানে ছাঁচ, ওই যে মূর্তি তৈরি করতে যেমন বিভিন্ন ছাঁচ লাগে, মানুষেরও কিন্তু বিভিন্ন ছাঁচে তৈরি। টু পারফর্ম ডিফারেন্ট টাইপস অফ ফাংশন, তাই তারা বিভিন্ন রকমের কাজ করে। এই যে আমাদের ধারণা দেখবে বাড়ির ছেলেরা মানে বাবাদেরকে দেখবে তারা বাইরে গিয়ে রোজগার করে টাকা উপার্জন করছে, কিন্তু মায়েরাও ঠিক সেই একই কাজ কিন্তু ঘর সংসার সামলাতে করছে। দুটোই কিন্তু খুব কষ্টকর কাজ। হ্যাঁ, বাবাদেরকে পে করা হয়, টাকা দেওয়া হয়, মায়েদের কিন্তু সেটা দেওয়া হয় না। তো এই যেটা বলছে প্রত্যেকে আলাদা ছাঁচে তৈরি, প্রত্যেকের কিন্তু কাজ আলাদা আলাদা রকম। অ্যান্ড দাস ইচ হোল্ডস এ ইউনিক পজিশন ইন দ্য কসমোলজিক্যাল অর্ডার, তাই আমাদের এই মহাজাগতিক যে জগৎ সেই জগতে প্রত্যেকেরই কিন্তু একটা ইউনিক পজিশান আছে, মানে একটা অপূর্ব আলাদা স্বতন্ত্র পজিশান আছে, জায়গা আছে। মেয়েদের এক রকমের কাজ বা মায়েদের, তেমনই ছেলেদের বা বাবাদের এক রকমের কাজ, কিন্তু কোনোটাকে ছোট বড় করা যায় না। পরের প্যারাগ্রাফে দেখো, লাইক শ্রী রামকৃষ্ণ পরমহংস হি স্পিরিচুয়াল প্রিসেপ্টর, যেমন ওনার যে আধ্যাত্মিক গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ রিগার্ডেড অল ওম্যান অ্যাজ ম্যানিফেস্টেশনস অফ দ্য ইউনিভার্সাল মাদার, স্বামী বিবেকানন্দ সমস্ত মেয়েদেরকে কি মনে করতেন না ইউনিভার্সাল মাদার অর্থাৎ সার্বজনীন মায়ের ম্যানিফেস্টেশন, মানে সর্বজনীন মায়ের একজন এই হিসাবে দেখতেন, মানে প্রত্যেক মহিলাকেই কিন্তু তিনি একজন সর্বজনীন মা রূপে গ্রহণ করতেন। এ ওম্যান নট অনলি আন্ডারগোজ দ্য অর্ডিয়াল অফ ম্যাটারনিটি, একটা মেয়েকে যে শুধুমাত্র যে ওই মাতৃত্বের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তা নয়, বাট অলসো ফেসেস ডন্টিং প্রবলেম, তাকে আরও অনেক ভয়ঙ্কর অসুবিধার সম্মুখীন হতে হয় ইন নার্চারিং হার চিলড্রেন, তার শিশুদেরকে মানুষ করতে গিয়ে। তাহলে শুধুমাত্র মা হওয়া নয়, মা হওয়া তো একটা বিরাট বড় ব্যাপার,
10 মাস ওই কষ্ট করে সেই অগ্নি পরীক্ষা তো দিতে হয় বটে, কিন্তু তারপরে শিশুকে বড় করতে গিয়ে যে সাহসী বা ভয়ঙ্কর সব সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাজ দ্য এপিটমি অফ লাভ, সার্ভিস অ্যান্ড স্যাক্রিফাইস, সেই ভালোবাসা, সেবা এবং ত্যাগের প্রতীক হিসাবে দ্য মাদার কমান্ডস রেসপেক্ট ইন সোসাইটি। তাহলে মায়েরা সমাজে কিসের প্রাপ্য? সম্মানের প্রাপ্য। ইন ইন্ডিয়া, ভারতে, দ্য মাদার ইজ দ্য সেন্টার অফ দ্য ফ্যামিলি, মা হচ্ছে একটা পরিবারের কেন্দ্র। মানে একটা মা যদি না একটা পরিবারে থাকে তাহলে কিন্তু একটা পরিবার কিন্তু থাকবে না। আবার হাইয়েস্ট আইডিয়াল, তিনি বলেছেন আমাদের পরম পূজনীয়, সর্বোচ্চ পূজনীয় কিন্তু মা, সেট স্বামী বিবেকানন্দ। এটা স্বামী বিবেকানন্দ বলেছেন। লাস্ট প্যারাগ্রাফে চলে এসো। হাউএভার, যাই হোক, হি রিগ্রেটেড দ্যাট, তিনি এটা অনুতাপ করে বলেছেন বা অনুসূচনা করেছেন, ইন্ডিয়ান ওমেন হ্যাভ বিন ট্রেন্ড ইন হেল্পলেসনেস, ভারতীয় মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয় অসহায়তার। সার্ভাইল ডিপেন্ডেন্স অন আদার্স, তারা কি করে? দাসীদের মতো অন্যের ওপরে নির্ভর করে। মায়েরা দেখবে বাবার ওপরে নির্ভরশীল, টাকা পয়সার ক্ষেত্রেও যাই হোক, মানে তাদের নিজেদের আর্থিক সচ্ছলতা নেই। অ্যান্ড সো দে ওয়ার গুড অনলি টু উইপ দেয়ার আইস, এই কারণেই তারা খুব সহজেই কেঁদে ফেলে, তাদের চোখ দিয়ে জল চলে আসে। ক্রাইজ আউট অ্যাট দ্য স্লাইটেস্ট অ্যাপ্রোচ অফ এ মিসহ্যাপ অর ডেঞ্জার, সামান্য কিছু হয়তো খারাপ পরিস্থিতি বা বিপদ আসতে চলেছে, এই ভয়েতেই তারা হচ্ছে তাদের চোখ দিয়ে জল চলে আসে। তারপরে নেক্সট পেজে চলে আসো 29। হি অলসো রিগ্রেটেড দ্যাট, তিনি এটাও অনুতাপ করেছেন বা অনুসূচনা করেছেন, দ্যাট পেরেন্টস ইন ইন্ডিয়া রিগার্ডেড গার্লস, ভারতবর্ষের বাবা মায়েরা মেয়েদেরকে কি বিবেচনা করে? অ্যাজ এ লায়াবিলিটি, একটা দায় হিসাবে, মানে কখন এর বিয়ে দেবো তবে যেন আমার মাথা থেকে দায় সরবে। অ্যান্ড ম্যারিড দেম অফ অ্যাট অ্যান আর্লি এজ, খুব অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দেয়। হি কমপ্লিমেন্টেড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, তিনি ব্রিটিশ গভর্নমেন্টের প্রশংসা করেছিলেন ফর পাসিং দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট 1891, 1891 সালে যখন ব্রিটিশ সরকার এজ অফ কনসেন্ট অ্যাক্ট এটা চালু করেছিলেন বা এই নিয়ম এনেছিলেন, আইন, হুইচ প্রহিবিটেড এ ম্যান, যেটা একটা ছেলেকে নিষিদ্ধ করেছিল আন্ডার দ্য থ্রেট অফ পেনাল্টি, যদি সে সেটা না মানে তাহলে তাকে দোষী সাব্যস্ত করা হবে, টু ম্যারি এ গার্ল চাইল্ড বিলো 12, 12 বছরের নিচে কোনো মেয়েকে যদি সে বিয়ে করে। এটা তখনের কথা বলা হচ্ছে, 1891 এই নিয়ম ব্রিটিশ সরকার এনেছিল, যার জন্য স্বামী বিবেকানন্দ কিন্তু তা প্রশংসা করেছিল। এখন এটা মেয়েদের বয়স কোথায় আনা হয়েছে? 18, 18 বছরের নিচে কিন্তু মেয়েকে বিয়ে করলে এটা কিন্তু ইললিগাল, লিগালি ওয়েতে। তো চলে এসো, এরপরে আমাদের কি দিয়েছে এর দাগে দেখো, ট্রু ফলস, 4টে ট্রু ফলস দিয়েছে। তোমরা যেমন ক্লাস 10 পর্যন্ত করে এসেছো, তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হতো, এখানে কিন্তু তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে না, শুধু ট্রু কি ফলস সেটা লিখবে। আমি পাশে পাশে অ্যান্সার লিখে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে মানে বলে দিই। প্রথমে একেরটা, স্বামী বিবেকানন্দ আর্গিউড দ্যাট, স্বামী বিবেকানন্দ যুক্তি দিতেন বা বিতর্ক করে বলতেন, মেন অ্যান্ড ওমেন আর অ্যাট অডস উইথ ইচ আদার, পুরুষ এবং মহিলা অর্থাৎ নারী এবং পুরুষ একে অপরের থেকে আলাদা বা তাদের মধ্যে বিভেদ বা পার্থক্য রয়েছে। তাহলে এটা কি হবে? এটা হবে ফলস, কারণ প্যাসেজে আমরা বললাম অ্যাট নট অডস, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। দুয়েরটা, স্বামী বিবেকানন্দ ওয়াজ শ্রী রামকৃষ্ণ স্পিরিচুয়াল প্রিসেপ্টার, স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক গুরু। তাহলে এটা কী হবে? এটা হবে ফলস, উল্টোটা বলেছে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক গুরু, তাই দ্বিতীয়টা হলো ফলস। তিনেরটা, স্বামী বিবেকানন্দ সেড দ্যাট, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ইন ইন্ডিয়া, ভারতে, দ্য মাদার ইজ দ্য সেন্টার অফ দ্য ফ্যামিলি, মা হচ্ছে একটা পরিবারের কেন্দ্রস্থল বা কেন্দ্রবিন্দু। তাহলে এটা কী হবে? এটা ট্রু, সত্যি, একটা পরিবার একটু আগেই বললাম মা ছাড়া কিন্তু তৈরি হতে পারে না। আর লাস্টেরটা চলে এসো ট্রু ফলসের 4, দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1892, এই যে এজ অফ কনসেন্ট অ্যাক্ট এইটা কবে পাস হয়েছিল? 1892 সালে, এটা ফলস হবে। দেখো ওপরে পরিষ্কার লেখা আছে 1891 সালে পাস হয়েছিল। তাহলে প্রথম দুটো হলো ফলস, 3 নম্বরটা ট্রু, আবার লাস্টেরটা ফলস। এরপরে বিয়ের দাগে চলে এসো, অ্যান্সার ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস, 30 শব্দের মধ্যে নিচের যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর উত্তর দিতে হবে। 30 শব্দ মানে বুঝতে পারছো, বেশ একটু বড় করে অন্তত 3-4 লাইন করে লিখতে হবে। আর 4টে MCQ এ 4 নম্বর আছে, আর এই 3টে প্রশ্নতে 2 করে 6 আছে, টোটাল 10। প্রথম প্রশ্ন কি বলেছে? হোয়াট অ্যাকর্ডিং টু বিবেকানন্দ, বিবেকানন্দের মত অনুযায়ী শুড ওয়ান ডু, একজনকার কি করা উচিত, ইনস্টিড অফ হার্পিং অন ইকুয়ালিটি অফ সেক্সেস, এই যে লিঙ্গের সমতা বজায় রাখার পরিবর্তে একজনের কি করা উচিত? বিয়ের একের অ্যান্সারটা কি লিখেছি দেখো, শুরুতে করে দিয়েছি প্রশ্ন থেকে অ্যাকর্ডিং টু বিবেকানন্দ, বিবেকানন্দের মত অনুযায়ী বা ওনার মতে। তারপর যেরকম প্যাসেজে আছে লিখে দেবে ইনস্টিড অফ হার্পিং অন ইকুয়ালিটি অফ সেক্সেস, এই লিঙ্গের সমতার পরিবর্তে হি ইন্ট্রোডিউস দ্য আর্গুমেন্ট, তিনি এই যুক্তি দিয়েছেন, দ্য পারফেক্ট ব্যালেন্স অ্যান্ড হারমোনি ইন নেচার, প্রকৃতির মধ্যে যেই সঠিক ভারসাম্য এবং সম্প্রীতি আছে সেটা। টু প্রুভ দ্যাট লিভিং বিংস আর কাস্ট ইন ভ্যারিড মোল্ডস, তিনি বলেছেন জীবিত মানুষেরা বিভিন্ন ছাঁচে তৈরি।
টু পারফর্ম ডিফারেন্ট টাইপস অফ ফাংশন, যাতে তারা বিভিন্ন রকমের কাজ করতে পারে। অ্যান্ড দাস ইচ হোল্ডস এ ইউনিক পজিশন ইন দ্য কসমোলজিক্যাল অর্ডার, তাই মহাজাগতিক জগতে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ভূমিকা বা স্থান আছে। এরপরে দ্বিতীয় প্রশ্নটায় চলে এসো, হাউ ডিড বিবেকানন্দ এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ দ্য ইউনিভার্সাল মাদার। ইউনিভার্সাল মাদার, সার্বজনীন মা, এই যে কনসেপ্ট বা ধারণাটাকে বিবেকানন্দ কিভাবে এক্সপ্লোর করেছেন, কিভাবে দেখিয়েছেন। দুয়ের অ্যান্সারটা কি লিখেছি দেখো, যেরকম প্যাসেজে আছে সেখান থেকেই তোমরা লিখবে। বিবেকানন্দ রিগার্ডেড অল ওমেন অ্যাজ ম্যানিফেস্টেশন অফ দ্য ইউনিভার্সাল মাদার। বিবেকানন্দ সমস্ত মহিলাকে সার্বজনীন মায়ের একটা প্রতীক হিসাবে দেখেছেন। এ ওম্যান নট অনলি আন্ডারগোজ দ্য অর্ডিয়াল অফ ম্যাটারনিটি, একটা মহিলা শুধুমাত্র যে তাকে মাতৃত্বের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তা নয়, বাট অলসো ফেসেস ডন্টিং প্রবলেমস ইন নার্চারিং হার চিলড্রেন, তার শিশুদেরকে মানুষ করতেও তাকে সব ভয়ঙ্কর সব সমস্যার সম্মুখীন হতে হয়। অ্যাজ দ্য এপিটমি অফ লাভ, সার্ভিস অ্যান্ড স্যাক্রিফাইস, এই ভালোবাসা, সেবা এবং ত্যাগের প্রতীক হিসাবে দ্য মাদার কম্যান্ডস রেসপেক্ট ইন সোসাইটি, মায়েরা কিসের প্রাপ্য, সমাজে হচ্ছে সম্মানের প্রাপ্য। লাস্ট প্রশ্নে চলে এসো তিনেরটা, হোয়াট ডিড বিবেকানন্দ রিগ্রেট অ্যাবাউট ওমেন, মহিলাদের নিয়ে বিবেকানন্দ কি অনুতাপ করেছেন বা কি অনুশোচনা করেছেন। তিনেরটায় দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে বলে বিবেকানন্দ রিগ্রেটেড করে দিয়েছি পাস্ট টেন্সে। বিবেকানন্দ রিগ্রেটেড দ্যাট, বিবেকানন্দ অনুতাপ করেছেন যে ইন্ডিয়ান ওমেন হ্যাভ বিন ট্রেন্ড ইন হেল্পলেসনেস, ভারতীয় মহিলাদের অসহায়তায় প্রশিক্ষণ দেওয়া হয়। সার্ভাইল ডিপেন্ডেন্স অন আদার্স, তারা দাসীদের মতো অন্যের ওপরে নির্ভরশীল হয়। হি অলসো রিগ্রেটেড দ্যাট, এছাড়া তিনি আরেকটা অনুতাপ করেছেন দ্যাট পেরেন্টস ইন ইন্ডিয়া রিগার্ডেড গার্লস এজ এ লায়াবিলিটি, ভারতবর্ষের বাবা মারা মেয়েদেরকে একটা দায় ভাবে। অ্যান্ড ম্যারিড দেম অফ অ্যাট অ্যান আর্লি এজ, তাদেরকে খুব কম বয়সেই বিয়ে দিয়ে দেয়। তো এখানে আমাদের আনসিদের লাস্ট কোয়েশ্চেনটাও শেষ হলো এবং এর পাশাপাশি আনসিন প্যাসেজের যে 10 মার্কস ছিল সেটাই কমপ্লিট হলো। তাহলে এই ভিডিওতে দেখতে পেলে তোমরা আমি গ্রামারের 10 নম্বর এবং আনসিনের যে 10 মার্কস সেটা কমপ্লিট করলাম, এবং এই পেজের এমসিকিউ এবং এসএকিউ আমি বললাম আগেই সলভ করে দিয়েছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি এন্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম এইচএস 2024 এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের প্রতিটা পেজের এমসিকিউ, এসএকিউ, গ্রামার এবং আনসিন সেকশানের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার সলভ কিন্তু ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।